তুই না কস গ্রামের লোকের পকেটে হাত দিস না, কিন্তু এখন তো শুনতে পাচ্ছি গ্রামের লোকের পকেট তোর হাত থেকে বাড়তে পারতেছে না। আপনার আমি সত্যি কথা কই, মানে কাম কাজ না থাকলে পরে না হাতটা জম করে যায়। ওই মহড়ার জন্য আমি ওই পকেট থেকে ৫০০ টাকাটা নিয়েছিলাম। আপনার কাছে হাসেমের কোনো জন্মের হিস্টোরি কেউ শুনবার চাইনি যে সে কত কেজি দুধ খায় বড় হয়েছে আর কত কেজি বাটার বোন খায় বড় হয়েছে। তার জন্মের করুণ ইতিহাস কয়ে আপনি আমার মন গলাবার পারবেন না আম্মা। আপনার সাথে আমার তুলনা করবো কিসের জন্য কোন? আপনার তো মেলা টাকা ছিল আর আমার তো সামান্য করে টাকা। ওরে নাইতে আমার মেলা টাকা ছিল তো কইছে কিনা, আমার ছিল মাত্র ৫-৭০০ টাকা। এই ৫-৭০০ টাকাই যদি মেলা টাকা হয় আমার সম্মান থাকে। আচ্ছা ওই বসে ভাই, আচ্ছা তুমি এক কাম করো তো, এত দুঃখ না নিয়ে ওই আসলে তোমার বিপদটা কি হয়েছে, নতুন করে তোমার জীবনে কি দুঃখের ঘটনা ঘটেছে সেটা আমার একটু সবিস্তারে খুলে কও দিনি। নতুন করে কি আর কব ভাবি, আমার আগ পিস উপর নিচ নতুন পুরাতন সবই তো তুমি জানো। আজকে আমাকে আব্বা জান কয় দিয়েছে, তাকজন আর কোনোদিন আব্বা কয় না থাকে। তোর আব্বা জান কেরে পচা, তুই দিনের বেলা কি নেশা টেশা করিস? তোর আব্বা কবে মরিছে? দেখিস দেখিস ভাবি, হাসু ভাই কিরকম আঘাত করে আমার কথা করছে। এ হাসু ভাই, তুমি জানো না দুটো নেশা ছাড়া আমার জীবনে আর কোনো নেশা নেই। এক হচ্ছে আমার কবিতা, দুই হচ্ছে আমার ভালোবাসা। আচ্ছা সেটা বুঝিলাম, কিন্তু ওই বসে ভাই তুমি যে কলে যে তোমার বাবা তোমাকে আব্বা ডাকতে নিষেধ করেছে, সেটা কিরাম করে সম্ভব? তোমার বাবা তো সেই কোন আমলে মরে গেছে, এখন সে কিরাম করে নিষেধ করবে? ওরে বাবা রে, জীবন আমি মেলা বোকা দেখেছি, তোমাকে মতো বোকা মানুষ এই প্রথম দেখেছি। আমি কি আমার সেই আব্বার কথা করছি নাকি? মানুষের কি পৃথিবীতে আব্বা একটাই থাকে না? আমার যে আরেকটা আব্বা আছে, ওই যে জাফর শিকদার, মানে সম্পর্কে তো সে আমার আরেকটা আব্বা হয় না। মানে সে আমার কয়ে দিয়েছে তাকে যেন আর আব্বা না দেখে। মেহেরজানের আব্বা? কেন স্যাংরা তুই তাক কেন আব্বা ডাকবি? দেখিস ভাবি, দেখিস হাসু ভাই আবার কিরকম করে আঘাত করতেছে আমাকে। আরে আমি তাকে কিসের জন্য আব্বা ডাকবে সেটা কি ব্যাখ্যা দিয়ে বলতে হবে নাকি? সে জানে না যে সে হচ্ছে আমার শ্বশুর আব্বা। তোমার শ্বশুর করলে শ্বশুর হয়ে যায়, ওসব স্বপ্নের গোলা খাওয়া বাদ দে পচা। শিকদার চাচা যদি তো আব্বা কইতে নিষেধ করে থাকে তাইলে আমি বলবো সে সঠিক কাজ করেছে। ও হাসু ভাই, খুব সঠিক ব্যাটিক শিখে ফেলাইছো, খুব বোঝা শুরু করেছো, মনে হচ্ছে কিছু জানো না, চোখ উল্টায় ফেলেছো। হাসু ভাই আমার সাথে বেইমানি করো, বলে নাম কিন্তু খুব একটা ভালো হবে না। কয় দিচ্ছে জানি না কোন বলে গেছে, তার খোঁজ খবর আমি রাখিনি। যেখানে ইচ্ছে সেখানে যাই গিয়ে একটা বিয়ে করুক দিয়ে ঘর জমে থাকুক দিয়ে কিছু দেখার বিষয় আমার। রাতাবাড়ি কি করো নাই? চেপা তোমাকে কইছি না আমি যে আমি রাতাবাড়ি করবো না, এবারে জলও আমি স্পর্শ করবো না। তুমি আমার ছাগলটা নিয়ে এসে দাও, আমি চলে যাবো যেদিক দুই চোখ যায়। তোমার কি ধারণা আমি এমনি এমনি কথাটা কইছি? তুমি কিসের জন্য বাড়ি ছেড়ে চলে যাবি? তারিতে পরে তোমার হার হয়ে যাবি। আর হার জিতের কিছু নাই রে বোন। যেদিন আমি ওই অমুক শিলের গলায় মালা দিছি সেদিনই আমার সবচাইতে বড় হার হয়ে গেছে। রঘুদা কিন্তু এই কথাটাই কয়, বুঝতে পারিস বৌদি? রঘুদা প্রায় কয় আমারে, যেদিন মনে করতো তোর বৌদির গলার মধ্যে প্রথম মালাটা দিয়েছি সেদিনই কিন্তু আমার মনে কর গলার মধ্যে ফাঁসি পড়ে গেছে। কি অমুক শিল তোমার কাছে এই কথা কয়? হ্যাঁ, সে তোমাকে এই কথা কয় আর তুমি বসে বসে সে কথা শোনো, আর এখন এসে সে কথা হাসি হাসি আমার কথা করছো? তোমরা তো সকলেই দেখি চরম বেঈমান। হ্যাঁ দেবা ভাই, এখন তোমার এসব কথা কওয়ার সময় হয়েছে। শোনো বৌদি, দুনিয়ার সব বেটা সাওয়াল এসব কথা কয়। আরে গলায় মালা দেয়া যদি ফাঁসির দড়ি হবি, তালি পরে আরেকখান বিয়ে করার কথা কয় কোন আলাদে? নতুন যে মালাখান গলায় পড়বি সেটা তোর ফাঁসির দড়ি শুকনে, সেটা হবি স্বর্গের সিঁড়ি। দে আর একখান বিয়ে দিয়ে তাকে স্বর্গের সিঁড়ির সন্ধান দে। এসবে আমার আর কিচ্ছুই আসে যায় না, এসব কথা আমাকে শোনাবে আসিস না। হায় রে ভগবান, আমি কি ধরনের বোকা মেয়ে! হ্যাঁ, এতদিন পরে এসে আমার এইসব কথা শোনা লাগতেছে। হ্যাঁ, আর এসব সহ্য করে আমি বসে রয়েছি, আর তোমার কাছে যায় সেসব কথা কয় আর শুনে শুনে আইসে সেসব হজম করো, কোনো কথা জবাব দাও না। আমার কাছে সে ভালো মানুষ আছে তাই নিয়ে তোমার আমি চিনি না। অমুক সিঁড়ির সাথে সাথে তোমার কাছে সকল চিনা হয়ে গেছে আমার। তোমরা মনে করো যে কারো চিনতে আমার বাকি রয়েছে। শান্ত হও বৌদি, শান্ত হও।
তুমি কথাটা এইভাবে রিয়াকশন করবা মানে মাইন্ড করবা জানলে কিন্তু আমি জিনিসটা কথা না। টেপা চুপ থাকো, আমাকে আর বুঝতে লাগবে না। আমি এসব খুব ভালো করে বুঝি। রসিকতা তাই না? কই রসিকতা করে তো আমার কোন দুটো ভালো কথা কয় না। কোনদিন তো মানুষের কাছে যা কয় না যে 3 দিন বেশ সাপে কামড় দিছিল, সাবিত্রীর কপালের জোরে বেঁচে গেছি। আমার বুঝলো তাই না? এসব আমি বুঝি। কি হারাইছিস? ভাষা। ও, আর কিছু তো হারাইস নি রে নন্দ। আর কিছু হারানোর মতো তো অবশিষ্ট নাই হাসেম ভাই। যে কয়টা টাকা তা তো আগেই গেছে। ও, তুই যতদিন ধরে ধর টাকার শোক করতেছিস তাতে তো শুধু ধর তোর মাথা না, তোর চোখ মুখ কান সব যায়নি যে, এটাই তো তোর কপাল। আমার টাকার শোকার হচ্ছে না হাসেম ভাই। কেন? টেপা তোমার পকেট মারার পর থেকে সেই শোক আমার চাপা পড়ে গেছে। যাক কয় অধিক শোকে পাথর হয়ে গেছে। তালি তো টেপাকে একটা ধন্যবাদ দেওয়া লাগে তোর শোক পাথর করে দেওয়ার জন্য। তোমার কাজ কারবার দেখে তো শুধু ধন্যবাদ না, টেপার হাতে পায়ে ধরে বাপ চাওয়া উচিত। কেন নন্দ, তুই হঠাৎ করে এ কথা করছো কেন? তুমি হাতের মধ্যে আসামিক পেয়ে ছাড়িয়ে দিলে ঠিক আছে, ছাড়িয়ে দিছ, একটা বারের জন্য উচ্চারণ করলে না তোমার টাকা পকেট বাড়ি হয়েছে। শোন, এরপরে আমার যে টাকা খোয়া গেছে এই কথা জানি খবরদার আর কারো কাছে না করি, আর যদি কোষ একদম কিন্তু খবর আছে। আমি না থাকলে পরে সে জায়গা দখল হলো না উচ্ছেদ হয়ে গেল, তার আমার কিছু আসে যায় না। তোমরা খালি আমার ছাওয়ালটা নিয়ে এসে দাও, আমি যে মাথা গরম করো না তো বৌদি, জায়গাটা ছাড়া যাবি না, জায়গায় খাড়ায় তোমার যুদ্ধটা চালায় যাওয়া যাবে। আচ্ছা তুমি কার উপর অভিমান করে বাড়ি ছাড়ি যাওয়ার কথা করছো বলো তো? সে কি তোমার অভিমানের মূল্য দিচ্ছে? একদম ঠিক কথা কইছে মেয়ের, কিন্তু একদম ঠিক কথা কইছে বৌদি। তুমি কিসের জন্য বাড়ি ছেড়ে চলে যাবে? দরকার বললে রঘুদা ঘরে ঢুকতে দিবা না। কাক বাড়িতে ওঠার কথা আমি নিষেধ করব? কি কথা কইছো তুমি? এ বাড়ি তো আমার না। ভুল কথা করছো, কিন্তু একদম ভুল কথা করছো বৌদি। তার কিসের বাড়ি? তার কি ক্ষমতা আছে নিজের পয়সায় এই ঘরের মধ্যে একটা টিন লাগানোর? খাইয়ে না খাইয়ে কষ্ট করে তুমি এই বাড়িটারে আগলায় রাখিছো, এ বাড়ি তোমারই। তারপরে তো ঠিক কথাই কয়েছে বৌদি। হ্যাঁ, তুমি কিসের জন্য মনে করতেছো যে এই বাড়িটা তোমার না? স্বামী যদি তোমার হয়ে থাকে, বেটা যদি তোমার হয়ে থাকে, তাহলে পরে এই ঘর কিসের জন্য তোমার হবি না? শোনো বৌদি, তোমাকে যেটা কইছি সেটাই করো। রঘুদারের শিক্ষা দেওয়ার খুব দরকার আছে। কাম কাজ ঠিক মতো করবি না আর কথায় কথা তোমার সাথে মিজাজ দেখাবে, এটা তো হবে না। হ্যাঁ, ওরা তো ওর বদি, রাঁধাবাড়ি করে কিছু খায় নাও, সব সময় মনে করবা এটা তোমার বাড়ি। আমার বেটাটা কয়দিনের জন্য একটু আমার কাছে আইনে দিবে বল? তাক দেখার জন্য আমার বুকটার মধ্যে ফাটে যায়। তুমি কটা দিনের জন্য কষ্ট কিসের জন্য? আমি তোমাকে ব্যাটারে এখানে আইনে স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা করতেছি, আর এইটুকু বয়সে তারা সেলুনি দিবে কিসের জন্য? তোমার বেটার দায়িত্ব আমি নিচ্ছি। আমি মেয়ের সঙ্গে কথা বলছি, আমি দেখতেছি তো, তুমি এত টেনশন করে তো হবে। আসসালামু আলাইকুম দারোগা সাহেব, শরীরটা ভালো তো? আমার দেখে কি মনে হচ্ছে আমি ভালো নাই হাসুহাকার? না না না, সেটা ভাবার কোনো চান্স নেই। শেষবার যখন দেখা হয়েছিল তার চেয়ে অনেক বেশি ইয়াং মনে হচ্ছে। এমন ভাবে কথা করছো তুমি যেমন মনে হচ্ছে তোমার সঙ্গে 1 যুগ 12 বছর আগে আমার দেখা হয়েছিল। 3 দিন আগে তো হাট কলার মাথার উপর দেখা হয়েছে। এই 3 দিনের মধ্যে কি আমি ইয়াং হয়ে গেছি হাসুহাকার? তাহলে তো মনে হচ্ছে তোমার কাছ থেকে তাবিজ নিয়ে আমি ইয়াং হয়ে গেছো। হ্যাঁ, আপনি তো কোন আমার তাবিজ 2 নম্বর। আপনি তো আসল তাবিজ হাতে পাইয়া গেছেন। ইয়াং হয়ে রহস্যটা তো সেখানেই। কিসের তাবিজ হাসুহাকার? কোন জায়গা থেকে ইয়াং হওয়ার রহস্য আমি পেয়ে গেছি? কেমন জানি রসিকতার একটা গন্ধ পাচ্ছে, কিন্তু তুমি ভুলে যাও না আমি কিন্তু রসিকতার পাত্র না। রসিকতা করতেছি না দারোগা সাহেব, আমি শুনলাম আপনি ওই চাকরির ওই যে চিঠিটা হাতে পেয়ে গেছেন, সেটাই বলতেছি। চিঠি পাওয়ার খবরই সোজা হয়ে গেছে হাসুহাকার। অবশ্য সালামের হিরিক দেখে সেটা বোঝা যাচ্ছিল। হ্যাঁ, কি যে কোন দারোগা সাহেব, আমি কি আপনাকে সাসপেন্ড দারোগা হিসাবে কখনো খারাপ ব্যবহার করেছি? কিটা কি করেছো সেটা তোমাদের মনের কাছে কোশ্চেন করলেই সেটা জানবার পারবে। শুধু এইটুকু কতি পারি, সাসপেন্ড দারোগা করে যে পরিমাণ ক্রিটিসাইজ আমাক করা হয়েছে সে হিসাব যদি আমি মিলাবার যাই তাহলে পরে এই গ্রামে একটা থানা খুলে বসা লাগবে।
আর কারো কথা কবে পারবো না স্যার, তবে আমি বুকে হাত দিয়ে কবার পারি যে আপনার সাথে আমি কোনোদিন খারাপ ব্যবহার করিনি। ঠিক আছে, তোমার কথা আমি গ্রহণ করলাম, তবে আমার না, তোমাকে একটু আমার সহযোগিতা করা লাগবে। তোমাকে আমি একটু অন্য দৃষ্টিতে দেখি, কারণ আমার শ্বশুর বাড়ি আর তোমার শ্বশুর বাড়ি একই গ্রামে। সেই জন্য তো ওই সাসপেন্ড হওয়ার সময় আপনি আমাকে ভাইরা করে ডাকতেন। হাসু হকার, সাসপেন্ড কথাটা কয়ে তুমি কিন্তু আবার আমার মেজাজটা গরম করে দিলে। না না, ঠিক আছে, ভুল হয়ে গেছে। আপনি বলেন আমাকে আপনার কি উপকার করতে হবে, আমি রেডি। সালেক, কোন একটা নিরিবিলি জায়গা যায়, তারপর কথা শুরু করি। আমি কি আসবো? জামাইয়ের ব্যবহার তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে রে জমিদার। তার ব্যবহার ভালো ছিল কবে? বাড়ির মধ্যে এসে শুধু দারোগা মেজাজ। কি কইস? তাই বলে কি ময় মুরবি মানবি নে? হ্যাঁ, আরে তার সাথে কথা কবের গেলি তো ভয় লাগে, কখন কোন কথা কয়ে ফেলায়। একটা শিক্ষিত মানুষ আইসে কয় হাসেম বলে আমার সৎ পিতা। তুই কমা, হাসেমের কথা শুনলে মনে কষ্ট পাবি নে? কি কব আম্মা, সে তো হাসেমটা সহ্যই কইবার পারে না। হাসেম তার কোন ক্ষতিটা করেছে তুই ক দেখি? হ্যাঁ, এই যে এতগুলো দিন চাকরি বাকরি কিছু নাই, হাসেমই তো তার নিজ বাড়িতে ঘর জামাইয়ের মতো আশ্রয় দিছে। হ্যাঁ, এখন হাসেমে কেস দিবে, হাসেমকে ধরাই দিবে, হাসেম কত বড় সন্ত্রাসী এসব কয়ে আমার হুমকি দিচ্ছে। দেখ হুমকি, তুমি এত বেশি চিন্তা করো না। চিন্তা তো একটু হয় রে মা, দারোগা মানুষ, রাগের মাথায় যদি আবার কোনো একটা কেসে ফেলায় দেয়। অত সহজ না। সে যেমন দারোগা, আমি কিন্তু দারোগার বউ, কথাটা মনে রাখো আম্মা। আর ওই হাসেম, হাসেম ভাই কিন্তু দারোগার বউয়েরই ভাই, বুঝতে পারিস? ওই নিরিবিলি কথা কবেন করে ডাইকে এনে আমার দিকে এমন করে তাকায় থাকলেন কে? তোমার কি ভয় করছে নাকি হাসু হকার? দারোগা স্যার যদি এমন করে তাকায় থাকে, ভয় তো একটু করেই স্যার। একটু ভয় করে, পুরাটা করছে না? না মানে স্যার ওই পুরাটাই করতেছে। আপনি কি আমাকে ভয় দেখানোর জন্য এখানে ডাকে এনেছেন? আবারও কিন্তু একটা মুখ দিয়ে ফাউল কথা কয়ে ফেলাইলে হাসু হকার। তোমার মতো হাসু হকারে ভয় দেখানোর জন্য নিরিবিলি ডাইকে আনার কোনো দরকার আছে হাসু হকার? অবশ্যই দরকার নেই স্যার, আমি তো প্রকাশ্য দিবালোকে আপনাকে দেখে ভয় পাইছি। হ্যাঁ, ভয়ের চোটে তো মুখ দিয়ে ঠাস ঠাস করে ফাউল কথা বের হয়ে যাচ্ছে। আমি কোনো কথা কব না স্যার, আপনি কোন। আচ্ছা হাসু হকার, তোমার তাবিজে কি ক্রিয়া হয়? মানে আমি যেই কথাটা কইবার চাচ্ছি, তুমি কি বুঝবার পারছো? হ্যাঁ, বুঝবার পারছি স্যার, তবে কাম হয় সেই কথাটা আপনার মতো দারোগার সামনে আমি জোর দিয়ে কবার পারবো না। আর তো এখনো যেহেতু মানুষ মানে আমার তাবিজ নেয়, মানে তাবিজের চাহিদা আছে, তার মানে তাবিজের ক্রিয়া হয়। আমার স্ত্রী বশ করার জন্য ভালো করে একটা তাবিজ গড়ে দেয়া লাগবে হাসু হকার। এই কথাটা যাতে গোপন থাকে, কাক পক্ষী যাতে টেন না পায়। এবার তো ঘটনা আরেকটা ঘটে গেছে। পেপার পকেট মার হাসেম ভাইয়ের পকেট মারিছে। ওরে বন্ধু, তোক নিয়ে তো আর চলাফেরা করা যাবে না। তোক না কইছি কথা কথা না কবার। সামান্য কয়টার টাকা এই তো এমনিই আমার পকেট দিয়ে খালুজান পড়ে যাবার পারে, তার জন্য কি একজন রে শুধু শুধু দোষ দেওয়াটা কি ঠিক? কোন খালুজান দেখেছেন কাকা, হাসেম ভাই কি কয়, 500-700 টাকা নাকি সামান্য টাকা। ওরে নন্দ, তো কিন্তু তোরে না কথা কবার নিষেধ করেছি। এখন একটু খালুজানের সাথে আমি একটু প্রাইভেট কথা কব। তুই যা ভাই যা। আমি বিশ্বস্ত সূত্রে খবর পেলাম কুখ্যাত গ্যাং পকেট মার টাপা নাকি তোমাদের বাড়িতে পলে আছে, সেজন্য রঘুশীলের দরকার। তোমার বাড়িতে অভিযান শুরু হবে। তোমার মতো মানুষ যদি মন্ত্রী হয়, তাহলে দেশের ভবিষ্যৎ কি হবে সেটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। দেখলে বান্ধবী, তুমি কি সমস্ত ফাউল লোকজনে ফাইটে নিয়ে বেড়াচ্ছ? কি আর করব, রাস্তায় যে ট্যাপা ভাইয়ের চাও
মহা ফাউল লোকজন ডিস্টার্ব দেয়। আমি যদি তোমাকে এখন পসা নেতা পসা হাসেম বলে ডাকি তাহলে পরে তোমার কেমন ঠেক পানে? ও সরি দোস্ত, তোমাক কবি পাশার জায়গায় পাশা কবি কয়ে ফেলেছি, এর জন্য আমি দুঃখিত। দিনে দুপুরে স্যারের পকেট মারিছে টেপা, টেপা যদি তোকার বাড়িতে ঢুকায় থাকে তাহলে বাইর করে দে। তুগার টাকা মনে হয় পকেট থেকে উপসে পড়তেছে।